আসসালামু আলাইকুম। উপন্যাস আবিরের স্প্যারো, পর্ব 11। লেখনীতে সালমা চৌধুরী। তানভীর এক সেকেন্ড বসল না, শপিংয়ের উদ্দেশ্যে চলে গেল। অনেক খোঁজাখুঁজি করে বন্যার জন্য একটা ড্রেস নিল। বন্যাদের বাসার সামনে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 10টা বেজে গেছে। অনেক ভেবেচিন্তে কল করলো। প্রথম কলটা রিসিভ হলো না। তানভীর আবারও কল করলো। এবার রিসিভ হলো। তানভীর নরম স্বরে শুধালো, কোথায় তুমি? কণ্ঠ শুনে তানভীর ভীত হলো। ঢোক গিলে আস্তে করে বলল, বন্যা কোথায়? আপনি কে? তানভীর মাথা চুলকে বিড়বিড় করলো, আমি তানভীর। বৃষ্টি খানিক ভেবে শোধালো, মেঘের ভাই? জি আপু। এত রাতে বন্যাকে কি দরকার? কোনো সমস্যা? তানভীর ঘামতে শুরু করেছে। বুকে সাহস নিয়ে কোনো মতে বলল, বনু একটা শীট দিয়ে যেতে বলেছিল। এত রাতে? সরি আপু, আমি একটু ব্যস্ত ছিলাম, তাই আসতে একটু দেরি হয়ে গেছে। বৃষ্টি নরম স্বরে বলল, বন্যা তো ঘুমিয়ে পড়েছে ভাই, আমি রিতকে পাঠাই। না হয় তুমি বাসায় আসো। না না আপু, এত রাতে বাসায় যাওয়া ঠিক হবে না, বন্যাকে একটু ডেকে দিবেন প্লিজ। বৃষ্টি কয়েক মুহূর্ত নীরব থেকে আস্তে করে বলল, আচ্ছা দেখছি। বৃষ্টি বন্যাকে ডেকে তুলল। বন্যা ঘুম ঘুম কণ্ঠে বলল, হ্যালো, একটু নিচে আসবে প্লিজ, খুব দরকার। বন্যার ঘুম কেটে গেল। চোখ বড় করে রুমের দেয়াল ঘড়িটার দিকে তাকালো। সহসা উঠে বসলো। ভীতিকার কণ্ঠে শুধালো, এত রাতে আপনি কি করছেন? বৃষ্টি পাশ থেকে বলল, মেঘ নাকি শীট পাঠিয়েছে, সেগুলো দিতে এসেছে। বন্যা চিন্তিত কণ্ঠে শুধালো, কিসের শীট? বৃষ্টি বলল, আমি কি জানি, তুই আর মেঘই ভালো জানিস। ওপাশ থেকে তানভীর বলল, আমি আপুকে মিথ্যা বলেছি, 2 মিনিটের জন্য একটু আসো প্লিজ। কাল পরশু চলে যাব আমরা, আর দেখা হবে না, প্লিজ আসো। বন্যা শক্ত কণ্ঠে বলল, আসতেছি। বৃষ্টি বলল, রিতকে নিয়ে যা, এত রাতে একা বের হবি না। রিতকে বলতে গেলে হই হুল্লোড় করে আব্বুকে বলে দিবে, দরকার নেই, আমি একাই যাচ্ছি। বৃষ্টি গম্ভীর গলায় বলল, বন্যা, রাত কতটা বাজে দেখেছিস? বন্যা মৃদুস্বরে বলল, দেখেছি, কিছু হবে না। বন্যা চোখ কষলে দ্রুত ছুটল। ভাগ্য ভালো ড্রয়িং রুম ফাঁকা। হৃদ হয়তো শুয়ে পড়েছে। বন্যা চুপি চুপি মেইন গেট খুলে বের হলো। গুটি গুটি পায়ে এগিয়ে গেল। তানভীর 2 হাত পেছনে রেখে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে। বন্যা তানভীরের সামনে গিয়ে ধমকালো, আপনার সাহস তো কম না, এত রাতে এখানে আসলেন কেন? তোমাকে দেখতে ইচ্ছে করছিল তাই এসেছি। কী সব বাজে কথা বলছেন? তানভীর রাগী স্বরে বলল, দরকার আছে বলেই তো এসেছি না কি? কি দরকার? তানভীর বন্যার সামনে একটা শপিং ব্যাগ দিয়ে বলল, এগুলো তোমার। কি আছে এতে? একটা ড্রেস আর টুকিটাকি কিছু। আপনি এগুলো কেন এনেছেন? আমি বাসায় বা কি বলবো, আপু বকা দেবে। তুমি আমাকে ঘড়ি দিয়েছো, ওয়ালেট দিয়েছো, আমি কিছু বলেছি? সচরাচর আমি ঘড়ি পরি না, তারপরও তোমার দেয়া ঘড়িটি পরেছি। এই দেখো, এখনো পড়া আছে। তোমার ঘড়ির জন্য আমি কথা শুনেছি, তাতে কি হয়েছে? তুমিও না হয় আমার জন্য একটু বকা খেলে। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি এখনো করিনি, কিন্তু তুমি ড্রেসটা না নিলে বাড়াবাড়ি করব। বন্যা নিজের মাথায় চাপড় মেরে বিড়বিড় করল, উফ, কোন ভুলে যে আপনাকে গিফট করতে গেলাম, নিজেই নিজের বিপদ ডেকে আনলাম। তানভীর মুচকি হাসলো। বন্যা বাধ্য হয়ে শপিং ব্যাগটা নিল। রাগে গজগজ করতে করতে বাসার দিকে যেতে লাগলো। তানভীর পুনরায় ডাকলো, বন্যা শোনো। কি? ঈদ মোবারক। ঈদ এখনো অনেক দেরি, আর হয়তো দেখা হবে না। কেন? চলে যাচ্ছেন কোথাও? তানভীর হেসে বলল, আমরা এবার বাড়িতে ঈদ করব। হঠাৎ? এত বছর পর আবির ভাইয়া এসেছে। ভাইয়ার খুব ইচ্ছে সবাই একসাথে গ্রামে ঈদ পালন করার, তাই। বন্যা খানিক থেমে বলল, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করব? বলো। আবির ভাইয়া কি আপনাদের বাসায় বেড়াতে এসেছিলেন? হ্যাঁ, 2 দিনের জন্য এসেছিল। ভাইয়া ঢাকাতেই আছে এখনো। একসাথে যাব আমরা। কেন বলো তো? বন্যা নিঃশব্দে হাসলো। মনে মনে বিড়বিড় করলো, বেবি, তুমি আমার সাথে চালাকি করে এতদিন কাটাবে? তুমি কার সাথে ঘোরাঘুরি করো তা তো আমি বুঝে ফেলেছি। তানভীর আবারও প্রশ্ন করলো, কোনো সমস্যা? না না, সমস্যা হবে কেন? মেঘ আবির ভাইয়ের সাথে কথা বলে? তানভীর হাসলো, নিরেট কণ্ঠে বলল, কথা না বলার কি আছে? তাছাড়া ভাইয়াই তো বনুকে নিয়ে তোমাদের বাসায় এসেছিল। বন্যা প্রশস্ত চোখে তাকিয়ে বলল, ও আচ্ছা, এই ছিল কাহিনী। তানভীরের দিকে তাকিয়ে পুনরায় বলল, আপনি সাবধানে যাবেন, আর হ্যাঁ, ঈদ মোবারক। তানভীর বন্যার সাথে দেখা করে ফেরার পথে মোখলেস মিয়ার সাথে দেখা। দোকান বন্ধ করছেন মাত্রই তানভীরকে দেখেই ধমকে উঠলেন, এই পোলা, তোমার কি বাড়িঘর নেই? সারা দিন রাত আমাদের এলাকায় কি করো? তানভীর গুরুতর কণ্ঠে বলল, আপনাকে কিডন্যাপ করতে এসেছি।
মোখলেস মিয়া আঁতকে উঠলেন, বললেন, আমাকে কিডন্যাপ করতে চাও? এমন চিল্লানি দিব এলাকার মানুষ জড়ো করে ফেলবো। আমি মোখলেস মিয়া, এই এলাকায় 40 বছর ধরে চায়ের দোকান চালাচ্ছি। তোমার মতো কত গুন্ডা আসলো গেল, কেউ আমার কিছুই করতে পারলো না। আর তুমি দুদিনের ছেলে আমার কি করবে? হ্যাঁ? তানভীর মুচকি হেসে বলল, আপনাকে কিডন্যাপ করে লাভ নেই। যাকে করলে লাভ হবে একদিন তাকেই কিডন্যাপ করে ফেলবো। কি বললে? বলেছি ঈদ মোবারক। না না, আমি স্পষ্ট শুনেছি, তুমি অন্য কিছু বলেছ। তানভীর মলিন গলায় বলল, বলেছি আজকের মতো ছেড়ে দিলাম আপনাকে। বউ বাচ্চা আর নাতি নাতনি নিয়ে সুখে ঈদ কাটান। ঈদের পর আপনাকে কিডন্যাপ করার ব্যবস্থা করব। আচ্ছা, আমিও দেখব। তানভীর নিঃশব্দে হেসে প্রস্থান নিল। কোলাহল শূন্য শান্ত মেঘেরা গ্রামে এসেছে কিছুক্ষণ হলো। একটা গ্রাম। গ্রামের মাঝ বরাবর আঁকাবাঁকা খাল গিয়েছে। খালে কম বেশি পানি আছে। খালের কাছে মেঘদের দাদার বাড়ি। বছর দুয়েক হলো বাড়ির কাজ শেষ হয়েছে। নতুন টিনের চাল, নতুন দেয়াল, নতুন সব কিছু। কেবল বাড়ির গাছগুলো পুরনো। বাড়ির চারপাশে নানান গাছের বাহার। আবির আর তানভীর বাইকে এসেছে। মেঘের খুব ইচ্ছে ছিল আবিরের সঙ্গে বাইকে আসার, কিন্তু আব্বুর ভয়ে তানভীর মুখ ফুটে কিছু বলার সাহস পায়নি। মিম, আদি মিলে বরণডালা সাজিয়ে রেখেছে। মোজাম্মেল খান আগে বাড়িতে আসলেও বাড়ি করার পর মেঘ আর হালিমা বেগম প্রথমবারের মতো এসেছে। তানভীর ভেতরে বসে আছে। মেঘ দরজায় দাঁড়াতে মিম আর আদি ফুল ছিটালো। আবিরের হাতেও দুই একটা ফুলের পাপড়ি। এগুলো মেঘের মাথায় ছিটিয়ে মেঘের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তোর শূন্যতায় বাড়িটা হাহাকার করছিল এতদিন। মেঘ আর চোখে তাকাতে আবির মুচকি হেসে দূরে সরে গেল। মেঘ ঘরে ঢুকেই সালাম দিল। আলী আহমেদ খান সালামের উত্তর দিয়ে বললেন, এতদিনে আমাদের কথা মনে পড়ল? মেঘ মৃদু হেসে জবাব দিল, আমি ভুলিনি আপনাদের, নতুন করে মনে পড়বে কিভাবে? কেমন আছেন বড় আব্বু? আল্লাহ ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো আম্মু? আলহামদুলিল্লাহ। বড় আম্মু কোথায়? তোদের জন্য রান্নার আয়োজন করছে। মেঘ ব্যস্ত কণ্ঠে বলল, যাই বড় আম্মু আর কাকিমণির সাথে দেখা করে আসি। মেঘ এক ছুটে রান্নাঘরের দিকে গেল। মালিয়া খান মাটির চুলায় রান্না করছেন। মেঘ চুপি চুপি গিয়ে দুই হাতে চোখ চেপে ধরলেন। মালিয়া খান মেঘের হাত স্পর্শ করে আদরে কণ্ঠে ডাকলেন, মেঘ। মেঘ সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিল। ছটফটিয়ে গলা জড়িয়ে শুধালো, কেমন আছো বড় আম্মু? তোরা এসে গেছিস, এখন আর খারাপ থাকার প্রশ্নই আসে না। এখানে অনেক গরম মা, তুই ঘরে গিয়ে বস, আমি শরবত বানিয়ে রেখেছি, এক্ষুনি দিচ্ছি। তুমি এই গরমে কি করছো? তুমিও ঘরে চলো। যা, আসছি আমি। আকলিমা খান মেঘের মাথায় আস্তে করে গাঁটটা দিলেন। মেঘ কাকিমণিকে দেখে আলাদি কণ্ঠে ডাকলো, কাকিমণি। কতদিন পর দেখছি তোমাকে। তোকেও কতদিন পর দেখলাম। ভিডিও কলে ঠিকমতো বোঝাও যায় না। এই কয়দিনে কত লম্বা হয়ে গেছিস। মেঘ হতাশ ভঙ্গিতে বলল, কোথায় আর লম্বা হলাম, এখনো আবির ভাইয়ের কাঁধ পর্যন্তই পৌঁছাতে পারলাম না। কাকিমণি নরম স্বরে বললেন, আবিরের মতো লম্বা হতে হবে না, যেটা আছিস একদম ঠিক আছিস, ঘরে চল। মেঘ ঘরে এসে সোফায় বসল। মোজাম্মেল খান আর আলী আহমেদ খান গল্প করছেন। তানভীর, আবির কেউই পাশে নেই। খানিক বাদে মালিহা খান শরবত নিয়ে এলেন। বড়দের গল্পের মাঝে মেঘকে খুব বেমানান লাগছে, তাই মেঘ শরবতের গ্লাস হাতে নিয়ে পাশের রুমে গেল। মিম আর আদি সেই রুমে বিছানায় বসে গল্প করছিল। মেঘ যেতেই বলল, আপু বসো এখানে, তোমার সাথে অনেক গল্প আছে। আমরাও কতদিন পর একসাথে হলাম। আদি বলল, আপু তুমি খুব সুন্দর হয়ে গেছো, একদম পরীর মতো। মেঘ এক চুমুক শরবত মুখে দিয়ে থমকে গেল। আবির তখনই দরজায় এসে দাঁড়ালো। দরজার দুই পাশে হাত রেখে ধীর কণ্ঠে বলল, আদি, তোর আপুকে সামলে রাখিস। পরী বলে সম্বোধন করছিস। পরীর পিছনে জিনরা ঘুরলে তোর দেখে রাখতে হবে। মেঘ চোখ বড় করে তাকালো। আবির মুস্কি মুস্কি হাসছে। মেঘ নির্বাক চোখে তাকিয়ে আছে। আদি বলল, তুমি চিন্তা করো না ভাইয়া, আমি থাকতে আমার আপুর দিকে কেউ নজর দিতে পারবে না। আমি সব সময় আপুর সাথে সাথে ঘুরবো। আবির শান্ত কণ্ঠে বলল, ঠিক আছে, সময় হলে দেখা যাবে। মেঘ ঘুরে ঘুরে সবগুলো রুম দেখল। আবির, তানভীর কোথাও বেরিয়েছে। মেঘ, মিম, আদি একসঙ্গে হাঁটতে বেরিয়েছে। বাড়ির সামনে ওঠান, তারপর নানান গাছগাছালি, এরপরে বিশাল মাঠের অবস্থান। বাড়ির আশেপাশে পাশাপাশি বেশ কয়েকটি বাড়ি। সেখানের একটা বাড়ি শরীফদের, যার বিয়ে ঈদের পর। তাদের বাড়িগুলোর পরেই খালি। মিম, মেঘরা হেঁটে হেঁটে সব দেখছে। নিরিবিলি পরিবেশের অন্যরকম শান্তি কাজ করছে।
একদিনের ব্যবধানে মিম আদি বেশ কয়েকজন বন্ধু বানিয়ে ফেলেছে। তাদের বন্ধু মানে মেঘেরও বন্ধু। আবির তানভীর সারাক্ষণ বাইরে বাইরে থাকে, হয়তো কোথাও খেলতে যায়, ঘুরতে যায় বা বিয়ের কোনো কাজে চলে যায়। মেঘেরা গ্রামে আসার পর থেকে আবির কেমন যেন দূরে দূরে থাকে, মেঘের সাথে কথা বলার চেষ্টা করে না। মেঘ কিছু বলতে চাইলেও দূরত্ব রেখে চলে, আর যতটা সম্ভব বাড়ির বাইরে থাকে। আদি আর মিমের সাথে টুকটাক কথা বললেও মেঘের সাথে কথাই বলে না। দুদিন যাবৎ আবিরের কর্মকাণ্ড দেখছে মেঘ। তানভীর আবির এক রুমে থাকে, আবার বের হলে একসাথে যায়, তাই সেভাবে কথাও বলতে পারে না। আগামীকাল ঈদ, তাই বিকাল থেকে মেহেদি দেওয়ার ধুম পড়েছে। মেঘ খুব একটা মেহেদি দিতে পারে না, তারপরও বেশ কয়েকজন ছেলে মেয়ে মেঘকে ঘিরে ধরেছে। ড্রয়িং রুমে বড় পাটি বিছিয়ে সবাই একসঙ্গে বসেছে। মেঘ যেমন পারছে মেহেদি দিয়ে দিচ্ছে, মিম একটু একটু দিচ্ছে, আদি বসে বসে ছবি তুলছে। খানিকক্ষণ বাদে আবির আর তানভীর ঘরে ঢুকলো। তানভীর চমকে উঠল, বনু তুই মেহেদিও দিতে পারিস? মেঘ শীতল কণ্ঠে বলল, ওরা বায়না ধরেছে তাই না পারলেও দিতে হচ্ছে। আবির বিছানায় এসে বসল, অন্যদিকে মুখ করে বলল, একসময় যার বায়না মেটাতে পুরো খানবাড়ির মানুষ ছোটাছুটি করত, সে কিনা এখন অন্যদের বায়না মেটাচ্ছে, ভালোই লাগছে। আকলিমা খান বললেন, ঠিক বলেছ। মেঘ ছোটবেলা কি যে আহ্লাদে ছিল, আর প্রচণ্ড জেদিও ছিল, যা বলবে তাই করবে। আমরা শুধু ভাবতাম এই আহ্লাদে মেয়েকে সামলাবে কি। আবির মেঘের দিকে এক নজর তাকালো। পরনে হালকা কালারের 3 পিস, গলায় স্বর্ণের একটা চেইন, যার মধ্যে এম অক্ষরের একটা লকেটও আছে। চোখে কাজল নেই, ঠোঁটে লিপস্টিকের ছোঁয়া নেই। সাদামাটা চেহারার তবু আবিরের চোখে আটকে আছে। ভাবনার জগতে যে তাকে দেখলেই ভাবতে বসে, মনে মনে ছন্দ সাজে। আবির নিজের মনে বিড়বিড় করল, ওই আহ্লাদি মেয়েটাকে যে আমি বড্ড বেশি ভালোবাসি, ওর সব আহ্লাদ পূরণ করার দায়িত্ব আমার। হালেমা বেগম রুমে ঢুকলেন, আবিরকে উদ্দেশ্য করে নরম স্বরে বললেন, মেঘের ছোটবেলার বেশিরভাগটাই কেটেছে আবিরের কাছে বায়না ধরে। আবির কত ধৈর্য নিয়ে বোনের সব বায়না পূরণ করত। কখনো নিজের হাতে মেহেদি দিয়ে দেওয়া, গভীর রাতে এটা সেটা রান্না করে খাওয়ানো, কুকুরের দৌড়ানি খেয়ে আইসক্রিম আনতে যাওয়া থেকে শুরু করে কত কিনা করেছে। আজ আবির মেঘ দুজনেই কত বড় হয়ে গেছে। মেঘ মনোযোগ দিয়ে মেহেদি দিচ্ছিল। আম্মুর কথা শুনে অবাক চোখে চাইল। আবির মৃদুস্বরে বলল, মামনি, তোমার মেয়ের কিছুই মনে নেই। ও এখন আমাকেই ঠিক মতো চেনে না। যতবার দেখা হয় কিংবা কথা হয় শুধু বলে, কে আপনি? মেঘের নজর পড়ল আবিরের দিকে। শান্ত অবয়বের মানুষটা একসময় মেঘের কাছের কেউ ছিল, কই কিছুই তো মনে পড়ছে না। মেঘ চিন্তিত কণ্ঠে বিড়বিড় করল, ছোটবেলায় আবির ভাই আমাকে মেহেদি দিয়ে দিত, এটাও সম্ভব? তখনই মোজাম্মেল খান বারান্দা থেকে উঁচু গলায় শুধালেন, কে কাকে চেনে না আবির? আবির কিঞ্চিত থম্মত খেল, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আস্তে করে বলল, মেঘ সেদিন আমাকে চিনতে পারেনি। মোজাম্মেল খান দরজায় এসে দাঁড়ালেন। মেঘ নিজেকে নির্দোষ প্রমাণ করতে চেঁচালো, একদম না, আবির ভাইয়ের ওই দিনের রূপ দেখলে তুমিও চিনতে পারবে না। আম্মু দেখেছে, জিজ্ঞেস করো আম্মুকে। মোজাম্মেল খান পুরো গলায় বললেন, আমার মেয়ে আবিরকে চিনতে না পারার ব্যর্থতা সম্পূর্ণ আবিরের। এতগুলো বছরে ওর কি মেঘের কথা একবারের জন্য মনে হয়েছে? কখনো মেঘের ব্যাপারে নিজে থেকে কিছুই জানতে চায়নি। তানভীরের কথা ঠিকই স্মরণ করেছে, তাহলে মেঘ কি দোষ করলো? আমি কয়েকবার মেঘের ব্যাপারে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু আবির কখনোই নিজে থেকে কিছু বলেনি। তাছাড়া এখন আধুনিক যুগ, সবার হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, ভিডিও কলে কথা বলা যায়। আমার মেয়ে 2-3 দিন পর পরে ভাইজান, ভাবি, মিম আদিদের ভিডিও কল দিয়ে কথা বলে। কই, আবিরের সাথে তো কখনো কথা বলতে দেখিনি। এর কারণ কি? কারণ আবির কখনো কথা বলার সুযোগটা তৈরি করেনি। মেঘ বলে যে আবিরের কোনো চাচাতো বোন আছে, এটা হয়তো ভুলে গিয়েছিল। এই ব্যর্থতা কার? আমার মেয়ের? একদমই না, আমি মানবই না। আবির কিংকর্তব্য বিমূঢ় হতবাক হয়ে তাকিয়ে আছে। মেঘ মুসকি মুসকি হাসছে। আব্বু যে মেঘের সাপোর্টে কথা বলেছে সেই অনেক। তানভীরও নিশ্চুপ হা হয়ে তাকিয়ে আছে। কয়েক মুহূর্তে নীরবতা কেটে গেল। হঠাৎ আলী আহমেদ খান রাশভারী কণ্ঠে বলতে লাগলেন, আমার ছেলেকে দোষ দিচ্ছিস কেন? আমার ছেলে এতটা দায়িত্ব জ্ঞানহীন না, ও সবাইকে সমানভাবে ভালোবাসে। বাইরে থাকাকালীন কল দিলে একজন একজন করে সবার কথা জিজ্ঞেস করত, এখনও তাই করে। তাহলে মেঘ মামনির সাথে এত দূরত্ব কেন থাকবে? আমি আমার মেয়েকে চিনি ভাইজান। ওকে আবির কল দিলে বা এত বছর ওদের মধ্যে যোগাযোগ হলে আমার মেয়ের কাছে আবির অপরিচিত হতো না। আর আবিরও ঘটা করে বলতে পারতো না মেঘ আমাকে চিনতে পারেনি।
আলী আহমেদ খান ফুঁস করে শ্বাস ছাড়লেন। একমাত্র ছেলের নামে এমন বদনামনি সহ্য করতে পারছেন না। মাঝখান থেকে আবার বলে উঠল, সরি আব্বু, সরি চাচ্চু, সব দোষ আমার, সব ভুল আমার, আমি বুঝতে পারিনি। মেঘের খোঁজ না নেওয়ার অপরাধে আমাকে একদিন আপনাদের সামনে কাঠগড়ায় দাঁড়াতে হবে। বুঝতে পারলে আমি সকাল সন্ধ্যা মেঘকে কল দিতাম। এই অপরাধের শাস্তি কি? আলী আহমেদ খান চাপা স্বরে বললেন, শাস্তি সময় মতো পেয়ে যাবে। আগামীকাল ঈদ, তাই এখন কোনো শাস্তি দিতে চাই না। তানভীর মিটিমিটি হাসছে। মোজাম্মেল খান মৃদু হেসে বাইরে চলে গেল। আকলিমা হালিমাও পাশের রুমে চলে গেল। আবির তানভীরের দিকে তাকিয়ে চোখ রাখল। তানভীর আবিরের কানের কাছে এসে ফিসফিস করে বলতে লাগলো, তুমি যে আমার বোনের খোঁজ খবর নাওনি, এই কথা সবাই জেনে গেছে। এখন শাস্তি স্বরূপ তোমাকে মালার সাথে বিয়ে দেওয়া হবে। তারপর একা একা হাঁটবে আর গান গাইবে। ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না। আবির সহসা তানভীরের মুখ চেপে ধরল। ধমকের স্বরে বলে উঠল, একদম চুপ, আজে বাজে কথা বলবি না। আমি ঘর বাঁধলে শুধু তোর বোনের সাথেই বাঁধবো। মেঘ মেহেদি দিয়ে দিচ্ছিল। হঠাৎ চোখ গেল আবিরের দিকে। তানভীরকে দেখেই চিৎকার করলো, আপনি আমার ভাইয়ের মুখ চেপে ধরেছেন কেন? আবির তানভীরের মুখ থেকে হাত সরিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, তোর ভাই একটা বেয়াদব। তানভীর ঠাট্টার স্বরে বলল, তুমি আমার গুরু। তানভীর উঠে যেতে যেতে বলল, আপনি গুরু, আমি শিষ্য, বুদ্ধি আমার কম। আপনি বোঝাইয়া দিলে আমি বুঝতে সক্ষম। আবির বিরক্তি স্বরে বলল, দাঁড়া, তোকে বোঝাচ্ছি। ভোরের আলো ফুটতেই ঘুম ভাঙল মেঘের। চোখ পিটপিট করে তাকাতে দেখল বসার রুমের ফ্লোরে শুয়ে আছে। মাথার নিচে বালিশ, গায়ের ওপর চাদর, কিন্তু এখানে তো কোনো বালিশ ছিল না। মেঘ রাতের ঘটনা মনে করার চেষ্টা করলো। সবশেষে মিমকে মেহেদি দিয়ে দিচ্ছিল। 5 মিনিট রেস্ট নিয়ে নিজের হাতে মেহেদি দিবে ভেবে শুয়েছিল। ক্লান্তিতে কখন যে ঘুমিয়ে পড়েছে বুঝতেও পারেনি। মেঘ তড়িঘড়ি করে উঠে বসলো। চোখ মুছতে যাবে, হঠাৎ খেয়াল করলো হাত থেকে কিছু পড়ছে। মেঘ হাত সামনে ধরলো। সহসা দু চোখ প্রশস্ত হলো। বিপুল চোখে তাকিয়ে রইল খানি। মেঘের এক হাত মেহেদিতে রাঙা, কিছু কিছু জায়গায় মেহেদি শুকিয়ে পড়ে যাচ্ছে। মেঘ ঘুরিয়ে ফিরিয়ে নিজের হাত দেখছে। হঠাৎ নজরে পড়ল ডিজাইনের এক পাশে ছোট করে লেখা, স্প্যারো। হতবিহ্বল মেঘ স্তব্ধ হয়ে আছে। মেহেদি কে দিল? হঠাৎ মনে পড়ল, আবির ভাই নয় তো? আবিরের কথা ভাবতেই মেঘের ঠোঁটে হাসি ফুটল। প্রশান্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। ঝটপট উঠে শাওয়ার নিতে চলে গেল। মিমরা এখনো ঘুমি। মা কাকিরা রান্নায় ব্যস্ত। মেঘ কিছুক্ষণ বসলো সেখানে। হঠাৎ মালিয়া খান বলল, আবির তানভীর ওঠেনি বোধ হয়, ডেকে আয় তো। মেঘ মোলায়েম কণ্ঠে বলল, এক্ষুনি যাচ্ছি। মেঘ আবিরদের রুমের সামনে এসে দাঁড়ালো। আস্তে করে দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলো। তানভীর নেই বিছানায়। আবির একাই ঘুমাচ্ছে। মেঘ চুপি চুপি রুমে ঢুকলো। ঘুমন্ত আবিরের মায়াবী মুখের পানে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ধীর কণ্ঠে ডাকলো, আবির ভাই। আবির গভীর ঘুমে। মেঘ চিবুক নামিয়ে আবারও ডাকলো, আবির ভাই। আবির ঘুম ঘুম কণ্ঠে বলল, হুম। আবিরের ঘুম ঘুম কণ্ঠে মেঘের মনের ঘরে অস্বস্তি ভর করেছে। আবিরের মায়াবী কণ্ঠের তে কতখানি আবেগ ছড়ালো তার পরিমাণ করা অসম্ভব। মেঘ আবিরের কাছে এগিয়ে গেল। কানের কাছে ফিসফিস করে বলল, ঈদ মোবারক মিস্টার খান। মেঘ ঘুরে দাঁড়ালো। যাওয়ার জন্য পা বাড়াতে আবির মেঘের হাত চেপে ধরল। অমনি মেঘের অন্তরাত্মা শুকিয়ে গেল। বুকের ধুকপুকানি বেড়ে আকাশ ছুঁই ছুঁই। অনিচ্ছা সত্ত্বেও ঘুরে তাকালো। আবির বিহ্বল চোখে তাকিয়ে আছে। এদিকে মেঘের সারা শরীর কাঁপছে। আতঙ্ক ভর করেছে মনে। কেউ দেখে নিলে কি হবে? বদনাম রটে যাবে। আবির শক্ত কণ্ঠে হুঙ্কার দিল, ম্যাম, একতরফা বলে গেলে হবে? আমার এত কষ্টের প্রতিদান কি শুধুই ঈদ মোবারক? আবির মেঘের হাতটা আরেকটু কাছে নিয়ে মেহেদি ডিজাইনটা দেখতে লাগলো। মেঘ কাপা কাপা কণ্ঠে বলল, হাতটা ছাড়ুন, কেউ দেখে ফেলবে। মেঘের কথা কানেও ঢুকলো না আবিরের। উল্টো মেঘি স্বরে বলল, আবির, তুই তো ভালোই মেহেদি দিতে পারিস। মেঘ ভ্রু কুঁচকে তাকালো। রাগী স্বরে বলল, আমি কি বললাম শোনেননি? কাজ করছি আমি। মেঘ নিজের হাত টেনে শক্ত কণ্ঠে বলল, আমি বলেছিলাম আমাকে মেহেদি দিয়ে দিতে। দিলেন কেন? যে ছেলে নিজের গার্লফ্রেন্ডকে পাত্তা দেয় না, তার থেকে মেহেদি পড়াও পাপ। আমার গার্লফ্রেন্ড কে? আর কাকেই বা পাত্তা দেয়নি? মালা আপুকে। আবির দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, আচ্ছা। মেঘ যেতে যেতে বলল, বড় আম্মু আমাকে ডাকতে পাঠিয়েছিলেন, তাই এসেছিলাম। আবির মুস্কি মুস্কি হাসছে। এদিকে আবিরের কাণ্ডে মেঘের কানের লতি পর্যন্ত গরম হয়ে যাচ্ছে। আবিরের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য উল্টাপাল্টা আচরণ করতে বাধ্য হয়েছে। মেঘ দ্রুত রেডি হতে গেল। বিছানার ওপর ছড়ানো বেশ কয়েকটা ড্রেস।
কোনটা পরবে কোনটা পরবে না বুঝতেই পারছে না। অনেক ভেবেচিন্তে আব্বুর দেওয়ার ড্রেসটা পরলো, সাথে ম্যাচিং চুড়ি, কানের দুল পরে নিল। মুখে হালকা মেকআপ করে ঠোঁটে গোলাপি রঙের লিপস্টিক লাগিয়েছে, চোখে গাঢ় কাজল দিয়েছে। আবিরা ততক্ষণে রেডি হয়ে নামাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। মেঘ সাজগোজ শেষ করে ফোন হাতে নিয়ে বসলো, বেশ কিছু ছবি তুলল। হঠাৎ বন্যার কথা ভেবে কল করলো। মেয়েটার সাথে সে যে রাগ করেছিল আর কথা হয়নি, কল দিতেই রিসিভ হলো। বন্যা আদুরে গলায় বলল, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আপনার মতো ভালো নেই। কেন? বন্যা নিরাশ কণ্ঠে বলল, কারণ আপনার মতো আমার প্রিয় মানুষ যে আমার কাছে নেই। মেঘ মিষ্টি হেসে বলল, আপনার প্রিয় মানুষ ভালো আছে আর আপনাকেও খুব মিস করছে, চিন্তা করবেন না। মানে আমার প্রিয় মানুষ কে? মেঘ মৃদুস্বরে বলল, আমার প্রিয় মানুষ কে? যে আপনাকে নিয়ে বাইকে ঘুরে শেষ বিকেলে একসঙ্গে ফুচকা খেতে নিয়ে যায়, আপনি নাকি আবার তাকে খাইয়েও দেন। রাত জেগে গল্প করেন, যে কল দিলে আপনার সব রাগ অভিমান মুহূর্তে গায়েব হয়ে যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যাকে পেয়ে আপনি আমার মতো অভাগীকে পুরোপুরি ভুলেই গেছেন। আমি আপনার সেই প্রিয় মানুষের কথা বলছি। মেঘ আলগোছে ভ্রু কুঁচকালো। বন্যার কথা প্রতিটা বাক্য হৃদয়ে তোলপাড় শুরু করেছে। আবির ভাই মেঘের জীবনে স্পেশাল কেউ। সত্যি কি তাই? যে মেঘ বন্যার সাথে শত রাগ অভিমানের পর 24 ঘন্টা যেতে না যেতে আবারও মিলে যায়, সে কিনা বন্যার সাথে এতদিন কথা বলেনি। এর কারণ কি শুধুই আবির ভাই? আবিরের ভাবনায় মেঘের সারা বেলা কেটে যায়। আবিরকে দেখার জন্য সবসময় ছটফট করে। এর নাম কি ভালোবাসা? বন্যা নরম সুরে বলল, ঈদ মোবারক বেবি। তুমি রাগ করলেও আমি তোমার উপর রাগ করে থাকতে পারি না। লাস্ট কিছুদিন কতবার কল দিয়েছি তোর সাথে দেখা করার জন্য, কিন্তু তুই কলই রিসিভ করিসনি। মেঘ বলল, তুই নিজের দরকারে আমার ভাইকে কল দিতে পারিস, তাহলে আমার দরকারে কেন পারলি না? আর আমার বাসাটা কি তুই চিনিস না? এত ভাবনিস কেন? বন্যা মৃদু হেসে জবাব দিল, তোদের বাসায় যেতে আমার কেমন জানি লাগে। মেঘ বিরক্তির স্বরে বলল, তোর কল রিসিভ করতেও আমার কেমন জানি লাগে। হয়েছে? আজকের দিনেও রাগ দেখাবি? আচ্ছা সরি, ঈদ মোবারক। কোথায় উনি? মেঘ না বোঝার ভান করে শুধালো, কে? আবির ভাই। নামাজে। সালাম করেছিস? সালামি দিয়েছে তোকে? এখনো করিনি। আব্বু বড় আব্বুদের করেছি, ওনারা দিয়েছেন। ভাইয়া আর আবির ভাইয়াকে এখনো পাইনি। বন্যা জিজ্ঞেস করলো, মিমরা কেমন আছে? সবাই একসঙ্গে হলে আমাকেও ভিডিও কল দিস। আচ্ছা এখন রাখি, ভাইরা চলে আসবে। মেঘ ফোন রেখে দ্রুত আয়নার সামনে দাঁড়ালো। নিজেকে দেখে আজ নিজেই অবাক হয়ে যাচ্ছে। মাথায় ওড়না দিয়ে গুটি গুটি পায়ে দরজার কাছে গেল, অল্প স্বল্প উকি দিচ্ছে। হঠাৎ আবিরের কণ্ঠ শুনে বুকটা কেঁপে উঠল। মেঘ দরজার আড়ালে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর আবির বারান্দায় আসা মাত্র মেঘ রুম থেকে বেরিয়ে সোজা আবিরের সামনে গিয়ে বসে পড়ল। মেঘের এমন কাণ্ডে আবির কিছুটা ভড়কে গেল, সঙ্গে সঙ্গে দু পা পিছিয়ে দাঁড়ালো। মেঘ উপরে তাকিয়ে দু হাতে আবিরের পা স্পর্শ করল। ততক্ষণে আবির নিচু হয়ে মেঘের দু কাঁধে আলতোভাবে হাত রেখে পড়ল, সালাম করতে হবে না, ওঠেন। মেঘ ঠোঁটে প্রশান্তির হাসি নিয়ে উঠে দাঁড়ালো। আবিরের পরনে মেঘের দেয়া সাদা পাঞ্জাবি, তা দেখে মেঘের ওষ্ঠযুগল আরও বেশি প্রশস্ত হলো। মেঘের কল্পনায় আবির ভাইকে যতটা সুন্দর লেগেছিল, বাস্তবে তার থেকে বহুগুণ বেশি সুন্দর লাগছে। আবিরও নির্বাক চোখে মেঘকে দেখছে।